বন্ধুরা, আবার একটি নিউ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। শুধু ক্লাস 10-এর জন্য সায়েন্সের লেকচার 2। চলো এখন শুরু করি। কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায়। অপশন দেখে নাও: মানুষের অন্ত্রে, মানুষের ফুসফুসে, মানুষের লিভারে আর মানুষের পেটে। এখানে আনসারটি হবে মানুষের অন্ত্রে। আর বৃহৎ নদী বাঁধ নির্মাণের সঙ্গে জড়িত সমস্যাসমূহ হলো অপশন দেখালাম: বৃহৎ পরিসরে শস্য ক্ষেত্র হারাতে হয় এবং বৃহৎ পরিস্থিতিতন্ত্র বিনষ্ট হয়। এখানে ক এবং খ কোনোটাই নয়, না হলে ক আর খ উভয়ই। এখানে আনসার হবে গ গ নম্বরটা, ক আর খ এই উভয়ই, দুটোটা শুধু। এখন আরেকটি নিয়ে এসেছি টিকা এখানে হবে চিপকো আন্দোলন, অমৃতা দেবী বিষ্ণয় জাতীয় পুরস্কার এবং জল চাষ। দেখুন, চিপকো আন্দোলন, এটি টিকা আমরা একবার পড়ে নাই, ভালো করে বুঝবে, এখানে এটা আসার সম্ভাবনা থাকে। চিপকো আন্দোলন 1970 সালে প্রথম দিকে হিমালয়ের উপরিভাগে গাড়োয়ালে রেনি নামক গ্রামে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। ওই গ্রামের নিকটবর্তী জঙ্গলে গাছ কাটার অনুমতি থাকা এক ঠিকাদারের সঙ্গে গ্রামবাসীদের বিতর্ক হয়েছিল। এটা তো বোঝা যায়, কোনো এক নির্দিষ্ট দিনে ঠিকাদারের লোকেরা গ্রামের পুরুষদের অনুপস্থিতিতে জঙ্গলে গাছকে কেটে গিয়েছিল। এরপর গ্রামের সব মেয়েরা অপ্রতিহতভাবে তাড়াতাড়ি বনে পৌঁছে প্রত্যেকটি গাছকে জড়িয়ে ধরে গাছ কাটা থেকে বাঁচিয়েছিল। এভাবে বাধাপ্রাপ্ত হয়ে ঠিকাদার হাল ছাড়তে বাধ্য হয়েছিল। এটি হলো চিপকো আন্দোলনের টিকা। এখন হবে অমৃতা দেবী বিষ্ণয় জাতীয় পুরস্কারে টিকাটি আমরা এখন পড়ব। শুরু হয় রাজস্থানে বিষ্ণয় সম্প্রদায়, যাদের জন্য অরণ্য এবং জীবজন্তু সংরক্ষণ ধর্মীয় নীতিতে পরিণত হয়েছিল। অমৃতা দেবী বিষ্ণয় 1731 খ্রিস্টাব্দে আরও 363 জন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে রাজস্থানের যোধপুর এর নিকট গেজরালি গ্রামে খেজড়ি গাছ বাঁচানোর জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। এটা খুব বড় কথা, তাই জন্য আমরা তাকে শ্রদ্ধা করা খুব দরকার। এবারে সম্প্রতি ভারত সরকার ওনার স্মৃতি রক্ষার্থে বন্যজীব জন্তু সংরক্ষণের জন্য অমৃতা দেবী বিষ্ণয় জাতীয় পুরস্কার ঘোষণা করেছিলেন। এটা হলো অমৃতা দেবী জাতীয় পুরস্কারের টিকাটি। এখন হবে জল চাষ টিকাটি আমরা এখন পড়ব। জল চাষ ভারতবর্ষে একটি প্রাচীন পদ্ধতি, এটা একটা প্রাচীন পদ্ধতি, এবং রাজস্থানে পুকুর বা নদী, মহারাষ্ট্রে বান্দারা ও তাল, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে বুন্দি, বিহারে আহার ও পাইন, হিমাচল প্রদেশে কুলস, জম্মু অঞ্চলে কান্দি বেল্টে পুকুর, এবারে তামিলনাড়ুতে এরিস, কেরালার সুইডং এবং কর্ণাটকে কাট্ট হচ্ছে প্রাচীন জল চাষের। এছাড়াও জল পরিবহনে উদাহরণ এইসব জল দ্বারা আজও ব্যবহৃত হচ্ছে, এবং জল চাষের কৌশলগুলো সম্পূর্ণ স্থানীয় এবং এর উপকারও স্থানকেন্দ্রিক। এটা বোঝা গেছে। এখন আরেকটা কোয়েকশনে চলে আসি। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েকশন, এটা আসার সম্ভাবনা থাকে। পরিবেশ রক্ষা করার জন্য তিনটি আরে কি বোঝায়? চলো, তিনটি আর কি বোঝায়? পরিবেশ রক্ষা করা তিনটি আর হলো: রিডিউস মানে হ্রাস, রিসাইকেল মানে পুনরাবর্তন এবং রিইউজ মানে পুনর্ব্যবহার। রিডিউসের সংজ্ঞাটি আমরা একবার পড়ে নিই। এর অর্থ সম্পদ এবং শক্তির ব্যবহার কমানোর, যেমন প্রয়োজন না থাকলে বাতি এবং পাখার সুইচ বন্ধ করে বিদ্যুৎ বাঁচানো। এটার উপায় তোমরা একবার ট্রাই করো। ছিদ্রযুক্ত জলে কল মেরামত করে জল সংরক্ষণ করা, এরপরে তাছাড়া খাবার নষ্ট না করা ইত্যাদি। এটা হলো রিডিউসে হ্রাস করা। এবং রিসাইকেল মানে পুনরাবর্তনে টিকাটি পড়ব। প্লাস্টিক, কাগজ, কাঁচ, ধাতব বস্তু ইত্যাদি সংগ্রহ করে সেগুলো থেকে পুনরায় বস্তু তৈরি করা হয়, তাকে কি বলা হয়? পুনরাবর্তন মানে রিসাইকেল। পুনরাবর্তন করতে হলে প্রথমে পুনরাবর্তনযোগ্য বর্জ্য পদার্থসমূহগুলিকে অন্যান্য পদার্থ থেকে পৃথক করে পুনরাবর্তন প্রক্রিয়ার জন্য পাঠাতে হয়। টিকাটি শেষ। এখন আরেকটি টিকা, রিউজ মানে পুনর্ব্যবহার। এই পদ্ধতিতে কোনো অক্ষত বস্তু ফেলে না দিয়ে
ও সম্ভব হলে সেটাকে বারবার ব্যবহার করতে হবে। যেমন ব্যবহৃত খাম, ব্যাগ, জ্যাম জেলি ইত্যাদি বোতল ফেলে না দিয়ে অন্য দ্রব্য রেখে দেওয়া কাজে ব্যবহার করতে হয়। এটা হলো রিউজ, মানে পুনর্ব্যবহারে তোমরা এবার ভালো করে ইউজ করতে পারো প্র্যাকটিক্যাল জীবনে। আরেকটি হলো আমাদের বন সম্পদ এবং বন্যজন্তু সংরক্ষণ করা উচিত কেন? এখন এই কোয়েশ্চনটি আমরা পড়ি। আমাদের বন সম্পদ এবং বন জীবজন্তু আসলে মানুষের প্রতি প্রকৃতির অমূল্য উপহার। একটু বাঁচাও। সেজন্য জৈব বৈচিত্র্যতাকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। এরপর জৈব বৈচিত্র্যকে রক্ষা করার জন্যই আমাদের বন সম্পদ এবং বন্যজন্তু সংরক্ষণ করা উচিত। তাছাড়া পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য বন সম্পদ তথা বন্যজন্তু সংরক্ষণ করা উচিত। অন্যদিকে বনাঞ্চলে বিভিন্ন ধরনের জনজাতি আদিকাল থেকে বাস করে আসছে। যদি বনাঞ্চলকে সংরক্ষণ করা না হয় তাহলে এই সকল জনজাতির বাসস্থান ক্ষতিগ্রস্ত হবে, যা এই সকল জনজাতি বিলুপ্তির কারণ হয়ে উঠতে পারে। এরপর হলো বন সম্পদ এবং বন্যজন্তুকে সংরক্ষণ না করলে মাটির গুণগত মান, জল এবং জলের উৎসের গুণ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর বনাঞ্চলে অভাবে বৃষ্টিপাত এবং আবহাওয়ার প্রকৃতি বদলে যেতে পারে। এবারে যার ফলে অতি বৃষ্টি এবং অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। প্রকৃতপক্ষে বনসম্পদ এবং বন্যজন্তুর সঠিক সংরক্ষণ না হলে আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে, মানে খারাপ হতে পারে স্বাভাবিক জীবনটা। সাথে বহুত কিছু শেখার জিনিস আছে। আরেকটি কোয়েকশনে আসি, বাঁধ নির্মাণের কুফল এবং সুফল বলো। সুফল এবং কুফল, এই কোয়েকশনটা খুবই ইম্পর্টেন্ট। তোমার নোটবুকে লিখে এটাও শিখে নেবে। বাঁধ নির্মাণের সুফল, বড় বড় বাঁধে পর্যাপ্ত পরিমাণে জল সঞ্চিত রাখা যায়, যা শুধু সেচ কার্যেই নয়, বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন হয়। বাঁধ থেকে বেরিয়ে আসা কানাল বা খাল দ্বারা অনেক দূরত্ব পর্যন্ত প্রচুর জল নেওয়া যায়। যেমন ইন্দিরা গান্ধী কানাল রাজস্থানে অনেক অঞ্চলে সবুজ করে দিয়েছে। এটাই খুব বড় কথা। বাঁধ নির্মাণের কুফল, সামাজিক সমস্যা। প্রথমে সামাজিক সমস্যা, এর ফলে বৃহৎ সংখ্যক কৃষক বা উপজাতি পর্যাপ্ত ক্ষতিপূরণ বা পুনর্বাসন ছাড়াই স্থানচ্যুত হন। এখন হলো অর্থনৈতিক সমস্যা, সমানুপাতিক সুবিধা ছাড়াই জনসাধারণের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হয়। এখন পরিবেশগত সমস্যা, বৃহৎ নদীবাঁধের ফলে অস্বাভাবিকভাবে অরণ্য ধ্বংস এবং কাটা এবং জৈব বৈচিত্র্যের ক্ষতি ইত্যাদি হয়। এই কোয়েকশনটা শেষ। এখন হলো জীবাশ্ম ইন্ধন আমাদের যত্ন সহকারে ব্যবহার করা উচিত কেন? এটাই খুব ইম্পর্ট্যান্ট। জীবাশ্ম ইন্ধন কয়লা এবং পেট্রোলিয়াম নবীকরণ অযোগ্য শক্তির উৎস। ফলে ক্রমাগত ব্যবহারের ফলে এগুলি ভবিষ্যতে একদিন নিঃশেষিত হয়ে যাবে। তাছাড়া এই জ্বালানিগুলিতে প্রচুর পরিমাণে কার্বন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি মৌল থাকার ফলে এগুলি অবৈজ্ঞানিক দহনের ফলে প্রচুর পরিমাণে প্রদূষক পদার্থ উৎপন্ন হয়, যা পরিবেশকে দূষিত করে। সেজন্য জীবাশ্ম ইন্ধন যত্ন সহকারে ব্যবহার করা উচিত। না হলে পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে বিশ্ব উষ্ণায়নের মতো সমস্যাও সৃষ্টি হতে পারে। দেখেছো তোমরা। আরেকটা কোয়েশ্চন চলে আসি, তোমরা বিদ্যালয়ে কোন পরিবর্তন, এটা টেক্সটবুকে আছে, এই পরিবেশ বান্ধব হতে পারে, তুমি একবার মনে করো। নিম্নলিখিত পরিবর্তনগুলো বিদ্যালয়ের পরিবেশে বান্ধব হতে পারে। স্কুলে ক্যাম্পাসে উপযুক্ত সুরক্ষা দিয়ে গাছ লাগাতে হবে, এটাই লাগাবে তোমরা। স্কুলে ছাত্রদের ভালো করে গাছপালা মর্যাদা বোঝাতে হবে এবং তাদের গাছের চারা নষ্ট না করতে বলা হবে। প্রয়োজন না থাকলে বৈদ্যুতিক পাখা এবং বাতি সুইচ বন্ধ রাখতে হবে, যাতে বিদ্যুতের অপচয় না হয়। একটি হলো জলের ট্যাঙ্কে থাকা ছিদ্র মেরামত করতে হবে এবং ব্যবহারে না থাকলে জলের ট্যাপ বন্ধ রাখতে হবে।
এরপর স্কুলের কক্ষগুলিতে বেশি করে জানলা দরজা থাকতে হবে, যাতে প্রচুর পরিমাণে সূর্যালো কক্ষগুলিতে প্রবেশ করতে পারে। আর লাস্ট হলো স্কুলের কক্ষগুলিতে সামনে আবর্জনা সংগ্রহের জন্য পাত্র রাখতে হবে এবং ছাত্র শিক্ষকরা কাগজ, গাছের পাতা, ঘাস ইত্যাদি আবর্জনা যাতে সেটাতে ফেলেন সেটা নিশ্চিত করতে হবে। আর লাস্ট হলো সম্ভব হলে স্কুল ক্যাম্পাসে কোনো একটি কোণায় পচন গর্ত তৈরি করে জৈব পাচ্য সমস্ত আবর্জনা সেটাতে জমা করতে হবে। আজকের জন্য এটুকুই। এটা হলো ক্লাস 10-এর সায়েন্সের চ্যাপ্টার, সায়েন্সে প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারের কোয়েকশন এখান থেকে তোমরা যদি পড়ো কমন থিওরি আসবে। এবার তোমরা ভালো করে বুঝে পড়বে এবং তোমাদের নোটসে এগুলো লিখে নেবে। সো আমার এই বিপ্র স্টাডিজ চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, না হলে লাইক করবে। যদি আমার এই নোটস থেকে তোমাদের উপকৃত হও এবং এখান থেকে কোনো কোয়েকশন আসে তোমাদের আপকামিং এক্সামে, তবে আমিও খুব উপকৃত হব। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো বাই, আজকের জন্যই এটুকুই।